নমস্কার, খেলার জগৎ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। মার্শাল আর্ট বললেই আমাদের মনোজগতে যে ছবিগুলো ভেসে ওঠে, যেমন কারাটে, কুংফু, জুজুৎসু, সেগুলোর সঙ্গে চীন, জাপান, কোরিয়ার নাম জড়িয়ে যায়। কিন্তু এটাকে আমরা সকলে জানি যে মার্শাল আর্টের সঙ্গে ভারতেরও একটা নাম রয়েছে। বিশেষ করে অনেক বছর আগে, আজ থেকে অন্তত 2 থেকে 3 হাজার বছর আগে জানা যায় যে ভারতবর্ষেও কিন্তু মার্শাল আর্টের সূচনা হয়েছিল। তার নাম একটু পাল্টে গেছে। যেমন একটা খেলা রয়েছে কালারিপাত্তু। কেরল অঞ্চলের এই খেলাটা অত্যন্ত জনপ্রিয় খেলা এবং ইতিমধ্যে এটা যথেষ্ট নজর কাটতে সমর্থ হয়েছে। মাঝখানে এটা বিভিন্ন কারণে সেই অর্থে তার প্রচলনটা কিছুটা থেমে গেছিল, কিন্তু অনেক আগেই আমরা ইতিহাসের পাতায়ও যদি পাই বা এমনকি পুরাণেও দেখা যায় পরশুরাম নাকি এই খেলার অন্যতম স্রষ্টা বলে উল্লেখ রয়েছে। এবং বিশেষ করে চোলারাজদের সময় যে বিভিন্ন সময় লড়াই হতো, এটা আজ থেকে প্রায় 1000 বছর আগের ঘটনা। তখন কিন্তু মোটামুটি মিলিটারি বা সেনাবাহিনীতে যারা ছিলেন তাদের ডিসিপ্লিন শেখানোর জন্য, নিয়মানুবর্তিতা শেখানোর জন্য এবং শারীরিক কৌশল এবং যুদ্ধক্ষেত্রে কীভাবে চলতে হয় সেইগুলো তাদেরকে শেখানোর জন্য এই কালারিপাত্তু সাহায্য নেওয়া হতো। সেই কালারিপাত্তু ক্রমে ক্রমে ভারতের যে অলিম্পিক গেমস বা এখন যাকে বলা হয় ন্যাশনাল গেমস বা জাতীয় গেমস, যেটার সদ্য এটা উত্তরাখণ্ডে 38তম আসর সেটা হয়ে গেল, সেই কালারিপাত্তু সেখানে কিন্তু অন্তর্ভুক্ত ছিল এবং বেশ কয়েকটা ন্যাশনাল গেমসে এটা ছিল। এবং আরও একটি বড় কথা, আজকে যে অনুষ্ঠানটা আমাদের করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই কালারিপাত্তুতে এবার কিন্তু আমাদের রাজ্য অর্থাৎ অসম বেশ কিছু পদক পেয়েছে। শুধু তাই নয়, সেই পদকপ্রাপ্তি যাদের ঘটেছে তাদের মধ্যে আমাদের বরাক উপত্যকার খেলোয়াড়রা রয়েছেন। তো তাকে নিয়ে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান খেলার জগতের। তো চলুন আমরা তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি এবং তারপর আমরা আলাপচারিতা চালিয়ে যাব। তো আমার সঙ্গে রয়েছেন, আমার ঠিক ডান দিকে রয়েছেন হেমন্ত দাস। আপনি তো ন্যাশনাল গেমসে এবার 2টো ব্রোঞ্জ পেয়েছেন। হ্যাঁ, বিশাল গর্বের ব্যাপার আমাদের জন্য। আপনাকে অসংখ্য আন্তরিক সকলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এবং আপনার সঙ্গে রয়েছেন রামজয় দাস, ইনি আপনার প্রাথমিক গুরু বলতে পারি, শিক্ষাগুরু। তো আপনিও তো, আমি যতদূর জানি, আপনি সম্ভবত কুংফুতে হয়তো আপনি চীনে গিয়ে একবার কোনো একটা পদক পেয়েছেন বেশ কয়েক বছর আগে। তো আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো কালারিপাত্তু তো আমি একটু অল্প বিদ্যা, আমি যতটুকু বললাম, তো আপনারা বেটার বলতে পারবেন। তো ওই কালারিপাত্তু ব্যাপারটা ঠিক কী, বা এই খেলার এই মুহূর্তে আমাদের দেশে তার কি চিত্র বা কতটা প্রভাব, এটা নিয়ে যদি রামজয়বাবু যদি প্রথমে শুরু করেন। আচ্ছা, নমস্কার, আমার নাম হচ্ছে রামজয় দাস। আমি অ্যাকচুয়ালি কাছাড় ডিস্ট্রিক্ট কালারিপাত্তু অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, লগে হচ্ছে ওর ব্লাকবেরি ইনচার্জ কালারিপাত্তু। তো কালারিপাত্তু হচ্ছে আমাদের 3000 বছর পুরানো মার্শাল আর্টটা। তো এটা হচ্ছে মানে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল, যত ওয়ার্ল্ডে যত মার্শাল আর্ট আছে সব মার্শাল আর্টের মাদার অফ আর্ট এটা আছে। তো এখনো হয়েছে কি আমাদের মাদার অফ আর্ট, অল মার্শাল আর্টের মাদার অফ আর্ট, তারও অনেক মাদার অফ আর্ট, এটার থেকে সৃষ্টি হয়েছে মার্শাল আর্টটা। তো যখন পরশুরাম ছিল, বুদ্ধ ধর্ম যখন ছিল, তখন ওই মার্শাল আর্টটা স্টার্ট হয়েছে চায়নাতে ঘটেছিল। কালারিপাত্তু কালারি শেখাতো তখন গিয়ে, ওইখান থেকে পরে কমফু চায়নাতে পরে নামটা হয়েছে কমফু। মেইন হচ্ছে কালারির থেকে শুরু হয়েছে কমফুটা। আচ্ছা আচ্ছা। তো আমি যখন আপনার 2016 চায়নাতে গিয়েছিলাম, মাকাও চায়না, তখন আমি এখানে গোল্ড মেডেল পেয়েছিলাম 5th মাকাও ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ। ওইখানে আমি 2016তে তখন আমি গোল্ড মেডেল পেয়েছিলাম এখানে, ডাবল নাচুকাতে গোল্ড মেডেল পেয়েছিলাম, আর ফাইটিংয়ে আমি সিলভার মেডেল পেয়েছিলাম। তো আর এটা জার্নি হচ্ছে, আর আমাদের যে মার্শালটা জার্নি হচ্ছে 2000 থেকে শুরু করেছে। আমার জার্নি যায় 25 ইয়ার্স হচ্ছে আমার কমফুতে আর কি। তাই? হ্যাঁ। তো ও যে ও তো উঠে এসছে প্রথম তো আপনার কাছে, পরবর্তীতে সাইতেও গেছিল, তো সেটা নিয়ে আমরা পরে আসছি। তো এই যে কালারিপাত্তুর প্রচলনটা শিলচরে বা বরাক উপত্যকায় কীভাবে হলো সেটা যে শুরুতে একটু বলেন। হ্যাঁ, আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। বলছি অ্যাকচুয়ালি এটা 2000 করোনা যখন ছিল, 2019 পরেই স্টার্ট, 2001 থেকে আমরা স্টার্ট করেছি এটা। তো ফার্স্ট টাইম আমাদের স্টেট লেভেল অনলাইনে হয়েছিল এগুলোতে। তো কালারিপাত্তু বিষয়ে আমিও তখন ভালো করে শুনেছি, কিন্তু এই তো জানতাম না এরকম। আর্টটা খুব ভালো ট্র্যাডিশনাল আর্ট আছে। তো ওইখান থেকে আমাদের পাপ্পু স্যার খান যে আছে আসামের মেইন যে ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি, স্টেটের জেনারেল সেক্রেটারি। 2020তে যখন করোনা পুরোদমে চলছে, তখন কি চর্চাটা চলছে? তখন আমরা স্টার্টিং করেছি এটা, আমরা তো মেইন এটা শুরুয়াত করেছি ব্লগবিতে।
এরপরে আস্তে আস্তে আপনার কি হয়েছে ওইটারে মানে আস্তে আস্তে মানে বড় লেভেলে গিয়ে স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল ওইগুলো চ্যাম্পিয়নশিপ খেলতে খেলতে এরপরে আমরা এখান থেকে 3 টাইমস খেলো ইন্ডিয়াতে গিয়েছিল বরাকবেলি থেকে। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার তামিমা চৌধুরী, সেকেন্ড টাইম 30 মানে আপনার যে খেলো ইন্ডিয়া হচ্ছে, সেকেন্ড হচ্ছে আপনার রূপসী দাস, থার্ড হচ্ছে সুদীপ সিনহা। তো 3 জন খেলো ইন্ডিয়াতে খেলেছে আগে প্রথমে। না তো এটা করতে গিয়ে কি দেখলেন যে আসামের অন্যান্য অঞ্চলে কি আগে থেকেই ছিল? হ্যাঁ, আগে থেকে ছিল না, আগে থেকে ছিল মানে কম ছিল, মানে মানুষই জানতো না তখন জিনিসটা। ওই 2001 থেকে আস্তে আস্তে স্টার্টিং হয়েছে, এখন তো পুরা অল আসাম অল ওভার ইন্ডিয়াতেই জানে। আর এখন অক্টোবর তো আপনার ন্যাশনাল গেমসে আর খেলো ইন্ডিয়াতে এটা ইনক্লুডিং হয়ে গেছে। ন্যাশনাল গেমসে মানে কটা ন্যাশনাল গেমসে এটি কালারপাত্র যে মেডেল ইভেন্ট, প্রথম না তার না, এর আগে ছিল, প্রথম ছিল ডেমো ইভেন্ট যখন ফার্স্ট হয়েছিল। এখন 37 ন্যাশনাল গেমসের মেডেল ইভেন্টে ছিল। যারা গোয়াতে যেটা হয়েছে, যেটা হয়েছে, এটা যারা মেডেল পেয়েছে 9 জনের চাকরি পেয়েছে গভর্নমেন্ট থেকে। আচ্ছা, 9 জন আমাদের আসামের থেকে 9 জন কালারপাত্র থেকে, অনলি কালারপাত্র থেকে 9 জনের চাকরি পেয়ে গভর্নমেন্ট চাকরি, যে কোনো ডিপার্টমেন্টে আলাদা পেয়েছিল। আর এবার যেটা হচ্ছে 38 ন্যাশনাল গেম উত্তরাখণ্ডে যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ডেমো ইভেন্টে ছিল এবার। আচ্ছা, ডেমো ইভেন্টে মানে এটারে মানে ভালোই করেছে, আসামে থেকে 16টা মেডেল আসছে। 16টা মেডেল আসছে। বাহ, তো এদেরও চাকরি হবে? কারণ চাকরি মানে এটা আছে কি ডেমো ইভেন্ট, এখন ডেমো ইভেন্ট যদি ডাইরেক্ট মেডেলিস্টে হয় তখন চাকরি থাকে। এখন হচ্ছে কি এখন তো বলতে পারি নাকি, এখন জানি না গভর্নমেন্টে কী করবে, যদি মানে ডেমো ইভেন্টে যদি ওরা কিছু করে তো ভালো। আর নাকি ওদের এইগুলো তো সার্টিফিকেট ভ্যালু আর মেডেল তো ভ্যালু আছে অনেকের, ফিউচার কিছু হবে ওদের একটা। আর মেডেলিস্টে যদি ডাইরেক্ট থাকতো তো ডাইরেক্ট চাকরি আসলো, এটাই ভালো পারফরমেন্স। আমাদের বরাকবেরিতে মানে 2টা মেডেল আছে, আর ও অনেক দিন থেকে আমার কাছে শিখছে, ছোটো থেকে শিখছে। তো আমরা বলি না যে লেগে থাকলে মানে কিছু না কিছু একটা পাবি আর কি, ওইটাই আর কি। তো আমরা এবারে আজকের যে মূল আকর্ষণ ওর দিকে আমাদের ফোকাসটা শিফট করছি। হেমন্ত দাস না? তো এত খেলা, তুমি বলছি অনেক ছোট, তো এত খেলাধুলো থাকতে বা ক্রিকেটের বেশি জনপ্রিয়তা রয়েছে আমাদের অঞ্চলে বা ফুটবল বা, তো এই খেলাতে তুমি কীভাবে এলে? কালারপাত্রকে সরাসরি এসছো নাকি আগে অন্য কিছু খেলতে? তোমার শুরুটা একটু বলো। নমস্কার, আমার নাম হেমন্ত দাস। আমি আজকে 38 ন্যাশনাল গেমস খেলছি। তার আগে আমি কমফুতে আগে ছিলাম। আগে কমফুতে ছিলাম। তারপর 2019-এ আমি স্যারের সঙ্গে কালারপাত্রতে জয়েন করি। তারপরে আস্তে আস্তে ট্রেনিং করি, কেরালাতে যাই, কেরালাতে গিয়ে ট্রেনিং করে আসি 1 সপ্তাহ। তারপর ট্রেনিং করে আসার পর তারপরে আস্তে আস্তে জার্নি শুরু হয়। তুমি তো এবার সোর্ড অ্যান্ড মায়াপাত্র এই দুটোতে তুমি দুটো ব্রোঞ্জ পেয়েছো। তো তোমার সামনে আমি দেখতে পাচ্ছি মেডেলগুলো, আমাদের দর্শকদের যদি একটু দেখাও আর কি। দুটো ব্রোঞ্জ না? তো দুটো ইভেন্টটা কি একটু ডিফারেন্সটা যদি একটু বলে দাও। মেডেল তো একই রকম, কিন্তু খেলা দুটো আলাদা ক্যাটাগরি। এবার ডেমনস্ট্রেশন ছিল। দুটো আমার একটা করে বলো। একটা আমার শর্ট অ্যান্ড শর্ট ছিল, যেটা আমার শর্ট অ্যান্ড শর্ট SWORD। হ্যাঁ, শর্ট অ্যান্ড শর্ট। ওইটাতে আমার ওপোনেন্ট ছিল, মানে আমার পার্টনার ছিল, পার্টনারের সাথে এটা খেলা হয়। আর একটা ছিল মায়াপাট্টু, যেটা আমার নিজে সিঙ্গেল ইভেন্ট। এটাই মানে পার্টনার কি মানে দুজনে মানে ডেমনস্ট্রেশনটা কার ভালো চেনা নাকি কন্ট্যাক্ট হয় পার্টনার মানে খেলাটা কি কন্ট্যাক্ট? হ্যাঁ, আচ্ছা। ওইটা দিয়ে আমরা প্রথম গুয়াহাটিতে ট্রেনিং করি। গুয়াহাটিতে ট্রেনিং করার পর তারপর আমরা এটা করি। আচ্ছা, আর মায়াপাট্টুটা কীরকম ব্যাপার? মায়াপাট্টু এটাতে সব থেকে বেশি ফ্লেক্সিবল থাকা জরুরি। আর এটা এবার আমি আগে প্রথম আমার মানে এটা দেখলেই আমার ভয় লেগে যেত। আচ্ছা, মানে বেশি ফ্লেক্সিবল চাই এটাতে। এটা কি কোনো ইনস্ট্রুমেন্ট আছে সঙ্গে না খালি হাত? খালি হাত। আচ্ছা, কিন্তু এটা বেশি ফ্লেক্সিবল চাই, তার জন্য আমার একটু ভয় লাগতো। তারপরে স্যার আমাকে বললো যে এটাই করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে এসে যাবে। তারপর আমি প্র্যাকটিস শুরু করি, প্র্যাকটিস শুরু করতে তারপর এসে যায়।
There are speed there, speed there, speed there. I'm on the speed. Speed, speed, I'm on the speed. Speed car, speed car, speed car. Okay. Speed. Oh yeah. Speed car, speed car, speed car, speed car. Speed, 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 speed. Speed car. Okay. Good job. Okay. তো এবার যে ব্রোঞ্জ পেলে তোমার কি কোনো কনফিডেন্স ছিল যে আমি মেডেল পাবো বা? হ্যাঁ, একটা তো কনফিডেন্ট ছিল, আর স্যারও বলছিল যে এবার কিছু না কিছু হবে। তোমার কি এবারই প্রথম মানে? না, 37-এ আমি পার্টিসিপেট করেছিলাম। আচ্ছা, ওইখানে কোয়ালিফাই হতে পারিনি, তারপর এবার আমি 38-এ যাই। তো এটা তো মানে ক্যাটাগরিগুলো কিভাবে ঠিক করা হয়? মানে আমি বলছি যেমন বক্সিং বা কুস্তি এগুলোতে যেমন একটা ওয়েট ক্যাটাগরি থাকে, এই ধরনের কি কোনো ব্যাপার আছে এখানে? মানে কিভাবে? না, ওইটাতে মেডেল এতগুলো আপনি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, মানে মেডেল ইভেন্টগুলো কিভাবে আলাদা আলাদা করা? মেডেল অ্যাকচুয়ালি কি হয়, এটাতে মানে সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র থাকে হুম। ক্যাটাগরি, যেরকম অন্য মার্শাল আর্টও সেমই থাকে, সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র। না, কিন্তু ধরুন সিনিয়র ন্যাশনাল গেমসে তো শুধু সিনিয়র সিনিয়র থাকবে, সিনিয়র ন্যাশনাল গেমসে সিনিয়র থাকবে। না, আমার প্রশ্ন হচ্ছে যে আলাদা আলাদা মেডেলগুলো মানে ওগুলো ক্যাটাগরি কি খেলার টাইপের উপরে থাকে, মানে যেমন মনে করেন মায়াপাত্র করছে, আচ্ছা, মানে মায়াপাত্র উপরে মেডেল থাকে, সম্পর্ক নেই, খেলার টাইপের লোক সঙ্গে আছে আলাদা আলাদা, যেমন শর্ট এন্ড উর্মি, আলাদা যেগুলো আলাদা ইভেন্ট থাকে ওইগুলো উপরে মেডেল থাকে। আচ্ছা, তো কি কি আছে একটু কি বলতে পারবেন? মানে কি থাকে ইভেন্টগুলো তো অ্যাকচুয়ালি কি কি ছিল এবারে? চুবাদুকাল, এটা টাইমিং আর স্পিড বহুত জরুরি। টাইমিং আর স্পিড, হ্যাঁ। তারপর মায়াপাট্টু, এটা হলো ফ্লেক্সিবল। এগুলো দুটোই কি খালি হাতে? মানে খালি হাতে। আচ্ছা। তারপর হলো ফাইটিং তো আমরা সবাই জানি। তারপর হলো ফাইট কি খালি হাতে না কোনো কিছু নিয়ে? না, খালি হাত থাকবে, এটাতে থ্রোয়িং সিস্টেম থাকে। আচ্ছা। আর তারপর উর্মি হুইসেল, যেটা এটা ফ্লেক্সিবল শট আমরা বলি, এটা দিয়ে খেলা হয়। তারপর হাই কিক, এটা বল থাকে, এটা যে যত উপরে মারতে পারবে তার মেডেল। এই 5টা হলো গিয়ে ইন্ডিভিজুয়াল। বলটা মানে কিভাবে কিক করে মারবে? আচ্ছা। তো এইটা হলো 5টা হলো মানে ইন্ডিভিজুয়াল ইভেন্ট। তারপর ডাবল ইভেন্ট হলো শর্ট অ্যান্ড শর্ট, যেটা তরোয়াল দিয়ে খেলা হয়। তারপর শর্ট অ্যান্ড শিল্ড, তারপর উর্মি অ্যান্ড শিল্ড, যেটা ফ্লেক্সিবল শট আর শিল্ড। তারপর হলো ফ্লেক্সিবল শিল্ড, বাস। আর লং স্টাফ ফাইট, যেটা লং স্টিক দিয়ে খেলা হয়। আচ্ছা, হ্যাঁ, মানে দুজন, মানে একজন খেলা হয়। তো এবার যে ন্যাশনাল গেমসে গেলে অন্য মানে কারা সবচেয়ে ভালো এই কালার? কেরালা কি সবচেয়ে ডমিনেট করে নাকি অন্য স্টেটও ভালো? হ্যাঁ, কেরালা তো যেহেতু ওদের ওখান থেকে খেলাটা অরিজিনেট করেছে। কেরালা তো ভালো, এটা তো আর বলতে হবে না। তারপর হলো কর্ণাটক আর ছত্তিশগড়, তারা মানে এটার উপরে একটু বেশি অ্যাগ্রেসিভ। আর একটা বিষয় বলো, মানে এই যে যাবার আগে যে ট্রেনিংগুলো, এটা কি সাইয়ে নিয়েছো না কোথায়? মানে কিভাবে তৈরি করলেন জাতীয় গেমসের জন্য নিজেকে, কিভাবে তৈরি করলেন? এটা আমার তো মানে আমার ট্রেনিংয়ের সময় আমার 1 মাস আমার গুয়াহাটিতে, যেটা গভর্নমেন্ট, যেটা ট্রেনিং দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, এটা ফুল মানে ফ্রিতে ট্রেনিং দেওয়া হয়। বাইরে থেকে স্যার নিয়ে মানে শেখানো হয়।
1 মাস কন্টিনিউ ওইখানে থেকে তারপর খেলাতে যাওয়া। আর কোচ যিনি এসেছিলেন উনি কোথাকার কোচ, এখানকার মানে আসামের নাকি বাইরে থেকে? বাইরে থেকে, কেরালা থেকে আনা হয়েছিল। এটা কি শুধু ছেলেরাও খেলে না মেয়েরাও ছেলে মেয়ে দুজন থাকে। আসাম টিম যে গেছিল ছেলে মেয়ে দুটোই ছিল? হ্যাঁ হ্যাঁ, দুজন ছিল। ছেলে ছিল 11 জন আর মেয়ে ছিল 7 জন। আর কটা মেডেল এসছে টোটালে আসামের? আসামে 18 জন পার্টিসিপেট করেছিল আর 14 জনে মিলিয়ে 16টা উনি আগে বলছিলেন 16টা মেডেল এসেছে। আচ্ছা, 16টাই আসছে মেডেল। মানে বেশ ভালোই বলা যায়। হ্যাঁ হ্যাঁ, বহুত ভালো। মানে ওই পদক তালিকার কত নম্বরে ছিল আসাম? মানে আমি খালি কালারি পাত্রের কথা বলছি। আমরা 4th নম্বরে ছিলাম। যথেষ্ট ভালো। ভালো আছে। ফার্স্ট সেকেন্ড থার্ড বলতে পারবে কারা কারা ছিল মানে কালারি পাত্রতে? ফার্স্ট কেরালা, সেকেন্ড কর্ণাটক আর থার্ডটা কনফিউশন আছে। যাই হোক, বেশ ভালোই ভালো, আসামে বহুত ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, এবারে একটু আপনার কাছে আসছি, একটু আপনার কথা আমরা জেনে নিই এই ফাঁকে। তো আপনি তো আগে কুংফু করতেন এবং বললেন যে চীনে আপনি একবার পুরস্কারও পেয়েছেন। তো সেটা হয়তো সকলে সেইভাবে প্রচারিত হয়নি, সকলে জানে না। আর সময়টা বলছিলেন 2016-এ, 2016-তে, প্রায় 8 বছর আগে। তো সেই গল্পটা যদি আবার একটু সংক্ষেপে বলেন, মানে কীভাবে যাওয়া হলো এবং কুংফুটা আপনি কোথায় শিখেছেন বা কীভাবে নিজেকে তৈরি করেছেন একটু যদি বলেন। আচ্ছা, আমি বলবো যে বেশি তো আমি অ্যাকচুয়ালি 2000-এ স্টার্ট করেছি। আমার অ্যাকচুয়ালি শিলচর থেকে স্টার্ট করেছি। আমার স্যারের নাম ছিল ওয়াই বিনয় সিং ফ্রম মণিপুর, উনি মণিপুরে ছিলেন। তো স্যারে 2000-এ আমাদের শিলচরে ব্যাটানিতে স্টার্ট করেছিল। তো আমার প্রথমে ক্রিকেট আমি খেলতাম, তো ক্রিকেট খেলতাম আর ফুটবলও খেলতাম। তখন বলা যে ক্রিকেটে পয়সা লাগে অনেক, পারবো না। তো আমি তো এরকম আর মানে ফ্যামিলি সাপোর্ট এরকম নেই। তো আমি নিজেই কী করেছি, না কম্পিউটার শিখলে কী হবে, এটার মধ্যে ফিজিক্যাল ফিটনেস, স্যালারি না, এটা দিয়ে আমি কিছু করবো। তখন তো আমি মনে ভাবি নিয়েছি যে আমি ব্ল্যাক বেল্ট নিব, নিয়ে এটা দিয়ে আসতে ফিউচার বানাবো। তো আমি 2000 থেকে স্টার্ট করেছি। 2005-এ কম্ফুতে ব্ল্যাক বেল্ট নিয়েছি। 5-এর থেকে আমি কম্ফু ক্লাস স্টার্ট করেছি। আমি ওদের চান্স স্কুলে করতাম ক্লাস। এখন আমার ডন বস্কোয় আমি মার্শাল আর্ট টিচার আছি। তো ওইগুলো করতে করতে এখন আমার 3-4টা ব্রাঞ্চ আছে, আর 2টা এখন তো বর্তমানে আমার ডন বস্কো করছি, আর আদার্স বিদ্যানিকেতনে ওইগুলো আমার চলছে প্রাইভেট স্কুল। আর আমার নিজস্ব একাডেমি আছে, যেমন আমার রাঙ্গাখাইতে আছে, বিবেকানন্দ আছে, তারাপুর আছে, আর একটা স্কুল ইনস্টিটিউট খুলছে এখন তারাপুর মণিপুরি বস্তিতে। তো প্রফেশনে ওইটাই আসছি, মানে ভাবছি যে এটা দিয়ে কিছু করব। তার জন্য পরে দিকে এইগুলো স্ট্রাগল করে একা করে এতটুকু আসে। তো লাস্টে 2016-এ আমি কুশু কম্ফুতেই জয়েনিং করে রেখেছি। কম্ফুটা এখনও আছে, এটা আমি কোনোদিন যতদিন আমি জীবিত আছি এটা থাকবো। এটার সঙ্গে আমি আর রাখছি, যেমন ক্যালারপিতো আছে, অন্যগুলো ববিনম আছে, ওগুলো বাচ্চাদের ফিউচারের জন্য রেখেছি। তো কম্ফুটা হচ্ছে মেইন আমার আর্ট, এটা থাকবে লগে, আমি অন্যটা রাখছি এখানে বাচ্চাদের ফিউচার জন্য। কম্ফুতে কী হয়, বেল গেডিং সিস্টেম আছে, তার জন্য কি বাচ্চারা অনেক ভালোবাসে। তো এটা ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড সেলফ ডিফেন্স খুব জরুরি। তো আমি তো এটাই বলবো যে ফিজিক্যাল ফিটনেস সবাই করুক, ছেলে হোক মেয়ে হোক বা ছোটো বড়, বয়সের কোনো থাকে না, যে কোনো বয়স থেকে এটা করতে পারে। তো 2016-এ আমি চায়নাতে গেছি, মকাও চায়নাতে। না, এটা কিভাবে, মানে ইন্ডিভিজুয়ালি গেছিলেন না ইন্ডিয়াতে কোনো কম্পিটিশন হয়েছে? তারপরে না, এটা তো ন্যাশনাল লেভেল হয়েছিল, এখানে আমি সিলেক্ট হয়েছি ন্যাশনাল লেভেলে। তো সিলেক্ট হওয়ার পরে আমরা, এটা ব্যাঙ্গালোরে হয়েছিল, ন্যাশনাল সিলেক্ট হওয়ার পরে এখান থেকে আমার ইন্ডিয়ান কুশু ফেডারেশন যোগেশ্বর আমাদের গ্র্যান্ড মাস্টার, ওনার সঙ্গে ইন্ডিয়ান টিমে আমি গিয়েছিলাম 2016-এ 5th মাকাও ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে। ওইখানে গিয়ে আমি আপনার ডাবল নানচাকুতে গোল্ড পেয়েছি, আর ফাইটিংয়ে আপনার পেয়েছি, সিলভার মেডেল পেয়েছি। তো নানচাকু তো মানে ডেমনস্ট্রেশন নানচাকু, আর ফাইটিংয়ে তো দুজনের সঙ্গে ফাইট করতে লাগে, ওইটা আর কি। আচ্ছা, তো কুংফু, ক্যারাটে, জুজুৎসু তো আমরা জানি একটু আলাদা। আজকাল আবার কি মিক্সড মার্শাল আর্ট, হ্যাঁ অনেকগুলো আছে, অনেকগুলো এগুলো হচ্ছে মার্শাল আর্টের বিভিন্ন ফর্ম। হ্যাঁ, তো এইগুলোর মধ্যে আপনি যেহেতু কুংফু করেন, তো আপনি তো কুংফুর পক্ষেই বলবেন। আমার প্রশ্ন সেটা না, আমি বলতে চাইছি যে এগুলোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় বেশি মনে হয়? অ্যাকচুয়ালি কি যার চয়েস থাকে। মার্শাল আর্ট তো এখন বিভিন্ন ধরনের থাকে, যেমন মার্শাল আর্ট বলতে আর্ট অ্যান্ড কালার। এখন আপনার কী পছন্দ, আপনার ক্যারাটে শিখবে না, কুংফু শিখবে না, কিক বক্সিং না মইথা, এখন তো MMA এসে গেছে, মানে সবগুলো মার্শাল আর্ট, সব মার্শাল আর্টকে রেসপেক্ট দেওয়া যাবে, সব মার্শাল আর্টই ভালো। এখন আপনার চয়েস কি, আপনি কী করবেন। সবাই তো আর গভর্নমেন্ট গেলে ফিচার বানাবে না। যে ফিচার, যেমন টাইকন্ডো আছে, ক্যারাটে আছে, যেমন টাইকন্ডো অলিম্পিকে আছে, ঠিক আছে, জুডো আছে অলিম্পিকে। টাইকন্ডো এবার অলিম্পিকে যায় না, কিন্তু কিছু আছে, কিন্তু জুডোটা মেন অলিম্পিকে আছে। তো এটা কি হচ্ছে, যার যে চয়েস, ফিচার যদি বানাতে যায়। এখন যদি না আপনি ফিজিক্যাল ফিটনেস আর সেলফ ডিফেন্স, তো যে কোনো আর্ট করতে পারেন। কম্ফুতে হচ্ছে ফুল কন্ট্যাক্ট গেম, ঠিক আছে, ফুল মানে ডু অর ডাই, মারো ইয়া মারো, মানে শিখতে গেলে এরকম শিখতে হয় যদি আপনাকে বাঁচতে হয়।
আর এরকম শেখাতে তো হবে না, ভালো করে শিখতে হবে। ওইটা বিভিন্ন টাইপের বিভিন্ন আর্টে বিভিন্নগুলো থাকে, যেমন ক্যারাটেতে সেমি কন্ট্যাক্ট থাকে, ওরা গেমসের জন্য আলাদা থাকে বা প্রফেশনাল আলাদা থাকে, কম্পোজে ফুল কন্ট্যাক্ট গেম থাকে, ওইগুলো থাকে আলাদা। কম্পোজে চাইনিজ শর্ট আছে, স্ট্রিক আছে, ওইগুলো আছে, সিঙ্গল ফাইট আছে, সেলফ ডিফেন্স টেকনিক আছে, ওইগুলো থাকে আর কি। তো সব মার্শাল আর্টে অ্যাকচুয়ালি দেখাত গেলে আপনার সবগুলো সেমই, অ্যান্ড যার যার চয়েস। এবার তোমার কাছে আবার একটু আসছি, তো এবার যে খেলতে গেলে পুরস্কার পেলে, এটা তো তোমার সবচেয়ে বড় ঘটনা অবশ্যই। তো তাও তার মধ্যে কিছু থাকে, তো কিছু মোমেন্টস থাকে, কিছু মুহূর্ত থাকে। তো এইবার যে মোট কবার মানে একবার করে কি ব্রোঞ্জটা পেয়ে গেছো নাকি কিরকম, মানে খেলাটা কিভাবে রাউন্ড ওয়াইজ নাকি? এটা পয়েন্ট হিসাবে, মানে সব পার্টিসিপেন্ট সবাই কি একবার করে একবার করবে, সেটাই, মানে পয়েন্ট তারা দেবে, পয়েন্ট হিসাবে জিতবে তারা। মানে এটা কত সময়ের, মানে এই যে তুমি ডেমনস্ট্রেশন দিলে ধরো সোর্ড এন্ড সোর্ড 2 মিনিটে। 2 মিনিট, আচ্ছা 2 মিনিটে যে যাদেরটা ভালো হবে মানে ওই জাজ থাকবে। হ্যাঁ আচ্ছা, ওইটাও সেম? হ্যাঁ সেম, সব কিছু 2 মিনিটের টাইম থাকে। আচ্ছা আচ্ছা। আর তো দুটোর মধ্যে কোনটা তোমার বেশি ভালো লাগে? একটা তো বললে খুব ফ্লেক্সিবিলিটি বেশি, মায়াপাত্তুতে বোধ হয় শর্ট অ্যান্ড শর্টটা বেশি ভালো লেগেছে। মায়াপাট্টুতে মানে বেশি ফ্লেক্সিবলের জন্য আমি একটু ভয় লাগে না, কিন্তু এটা বোধহয় বডি বহুত ফ্লেক্সিবিলিটি লাগে, এটা বহুত ফ্লেক্সিবল থাকে, খুব বেশি ফ্লেক্সিবল থাকে। আরেকটা বিষয় জানার ইচ্ছে যে এই যে মানে এই যে ফিগারটা ধরে রাখার জন্য হালকা পাতলা হলেই ভালো, মানে তো সেটার জন্য কি করো, মানে শরীরকে আর মার্শাল আর্টের বাইরে, মানে যেমন অন্য খেলায় যারা ক্রিকেট খেলে তারা দেখা যায় ফুটবল খেলে, জিমে যায়, তো ঠিক সেইভাবেই তোমরা কি করো শরীরকে ঠিক রাখার জন্য তোমাদের নিজস্ব খেলার বাইরে? আমার নিজস্ব খেলার বাইরে তো আমি শরীর মেনটেনের জন্য আমি রানিং করি, তারপর বাকি অন্য কিছু মানে খেলার সঙ্গে কোনো কোচের আন্ডারে না, নিজে ইচ্ছে মতো। আর খাবার দাবার আমি এত বেশি মানে মেনটেন করি না, মানে যা সামনে পাই হয়ে যায়। না, আমার তোমাদের বয়সে একটা সমস্যা হচ্ছে, বিশেষ করে এখন চারদিকে এত ফাস্ট ফুডের দোকান। না, ফাস্ট ফুড আমি মানে কমই খাই, মানে না বললেও চলে। মানে এটা কি মানে ত্যাগ তোমার, না তোমার ভালো লাগে না, মানে তুমি খেতে ইচ্ছে করছে মানে খাবো না, নাকি তোমার ইচ্ছেই করে না? না, আমার ফাস্ট ফুড এরকম ভালো লাগে না। একদিকে লাকিও, মানে ওর নিজের সঙ্গে তো লড়াই নেই আর কি। আচ্ছা, কারণ অনেকে আছে যেমন এই পিভি সিন্ধু মেডেল পাওয়ার পর প্রথমে গিয়ে আইসক্রিম খেয়েছিল, মানে অনেকদিন ধরে আইসক্রিম খায়নি, তো ওই ধরনের অলিম্পিকের আগে। তো এই তো তোমার ব্যাপারটা ঠিক ওই রকম না, মানে তোমার না খেলেও চলবে। আচ্ছা আচ্ছা। আর ফিউচার কি তুমি এটা নিয়ে, তোমার পড়াশোনা নিয়ে এটা জিজ্ঞেস করে নি, মানে কি পড়াশোনা করছো? হ্যাঁ, আমি এবার বিএ ফার্স্ট সেম। আচ্ছা, তো ভালো, সঙ্গে পড়াশোনার তো দরকারই। মানে সময় মোটামুটি দিনে কতটা সময় দাও, মানে টোটাল এই ব্যাপারটা নিয়ে, মানে ধরো রানিংটাও ধরলাম ওইটার মধ্যে, ওইটা শরীর ঠিক রাখার একটা ব্যাপার, প্লাস এইটার রিহার্সাল, তো এগুলো নিয়ে পার ডে তোমার ঠিক কতটা সময় যায়? পার ডে আমার 5 থেকে 6 ঘন্টা এটার উপরে যায় প্রত্যেক দিন। তারপর অন্যান্য কাজ পড়ে, তো পড়ার এনার্জি থাকে না, ঘুম পেয়ে যায় পড়তে বসলে? এটা তো হয়ে যায় কোনো সময়। তো আপনি তো যেহেতু কোচিংয়ে আছেন, তো কাজে আপনার কাছে একটু জানতে চাইব যে এখানে যারা আসছে শিখতে চাইছে, তাদের মধ্যে আগ্রহটা কীরকম, বা তাদের কোন জায়গা তাদের মানে দক্ষতাটা বেশি বা ওইদিকে প্রতিভা বেশি, এইভাবে এগুলো সম্ভাবনা আপনার চোখে কি, বা এখানে অসুবিধাটা উল্টো দিক থেকেও যে জিজ্ঞেস করি যে এখানে খেলোয়াড়দের এগিয়ে আসার জন্য, ওর মতো আরও বেশি মেডেল পাওয়ার খেলোয়াড় তৈরি করার ক্ষেত্রে প্রতিকূলতা বা চ্যালেঞ্জগুলো কী আপনি যদি একটু বলেন? অ্যাকচুয়ালি দেখাত গেলে আমাদের বরাকবেলি মানুষগুলো সবাই ভালো, কিন্তু কী হচ্ছে মার্শাল আর্ট যেটা আছে এটার মধ্যে একটু মানে ইন্টারেস্ট কম আছে, লাগে থাকে না। যেমন মনে হচ্ছে অনেক আসে, কিন্তু এটা যদি এই মার্শাল আর্ট যদি শিখতেছেন আমরা কমফোন খেলার বললো দিনে 5-6 ঘন্টা এরকম, তো যদিও কেউ বাচ্চা যদি না করে, যে কোনো স্টুডেন্টে ওরা কী করে মানে বরাকবেলি এমনি ভালো, আগের থেকেই বোর্ড ডেভেলপ আছে, কিন্তু এখন কী হচ্ছে ওরা এটা
ঠিকমতো করে না। আমি যেমন আজকে 24 ইয়ার্স হয়ে গেছে মার্শাল আর্টে আমি পুরো ট্রেনিং করছি, কম্ফু ট্রেনিং করে আসছি। তো এটা আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি ডনবস্কো স্কুলে করে যে স্কুল যত স্কুলে আছে বাচ্চারা কিন্তু শিখে, কিন্তু ওইভাবে শিখে না, পড়াশোনাতে বেশি থাকে। আমার কথা হচ্ছে পড়াশোনা থাক, পড়াশোনা তো করতে হবে 100%, কিন্তু এটাকে আপনার বেশি লাগে না। ডেইলি যদি হাফ একদম লোয়েস্ট হাফ অ্যান আওয়ার প্র্যাকটিস করে তো ফিজিক্যাল ফিটনেসটাও ঠিক থাকবে। তো আমাদের এখানে কী হচ্ছে, তার জন্য আমাদের এখানে ট্যালেন্টের বাচ্চা অনেক আছে, কিন্তু ওরা কী হয় ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য কেউ ছেড়ে দেয় বা কেউ আছে ঘরে ফুল সাপোর্ট থাকে না, ওইগুলাই মানে বর্তমানে এখন যে চলছে। মানে এমনি তো আসে অনেক, এখন আমার ক্লাসে প্রাইভেট ক্লাস 60 স্টুডেন্ট আছে, কিন্তু আগের পুরানাগুলো নেই। ওগুলোকে কোনো সমস্যার জন্য কোনো প্রবলেম থাকে। আপনার কথার সূত্র ধরেই জিজ্ঞেস করছি, মানে এটা স্বাভাবিকভাবে কথা বলতে বলতে চলে এসছে। ওটা তো জানার ইচ্ছে যে এই খেলা মানে শিখতে গেলে বা এই খেলা একটু এগোতে গেলে মানে কীরকম খরচাপাতি একটু মোটামুটি যদি একটা খরচা তো দেখেন এখন তো কি আমাদের খরচা তো বেশি লাগে না, ইনস্টলমেন্টও লাগে না অ্যাকচুয়ালি। দেখেন খরচা কি, যেমন মান্থলি ফিস কেউ আছে 600 নেয়, কেউ আছে 700 নেয়, একটা হল টল নিলে তো ভাড়া থাকে। তো আমরা আগে নিতাম মানে 500, এখন তো কী হচ্ছে হল টল নিলে তো একটু পয়সা বেশি, রুম ভাড়া থাকে, তো 700 নিই। অ্যাডমিশন দেবেন 2003 মাসে, মান্থলি 700 থাকে, আর অ্যাডমিশন 2300। আর এই বছরে একবার পরীক্ষা হয় বা বছরে 2বার পরীক্ষা হয়, তো ওইগুলোতে একটু খরচ যাবে। আর বাকি হচ্ছে কম্পিটিশন, মনে করেন আপনি ডিস্ট্রিক্ট লেভেল খেলতে একটু পয়সা, ট্রেনিং ক্যাম্পে আসে, এবার স্টেট লেভেল আর ন্যাশনাল লেভেল, ওইগুলোতে একটু পয়সা খরচ হবে যদি আপনি বলতে চান। কালারপাত্র কি ইন্টারন্যাশনাল ইভেন্ট এখনো হয়নি? না, ইন্টারন্যাশনাল এখনো হয় না, এখন মানে ইন্টারন্যাশনাল এটা হচ্ছে নেক্সট ইয়ার এসে যাবে আর কি। এটা অ্যাকচুয়ালি অতদিন তো বন্ধ ছিল না, আমার জিনিসটা একটু প্রবলেম ছিল মানে তার জন্যই, মানে এটা ব্রিটিশ আমল থেকে এটা হয়েছিল। এখন তো জিনিসটা হয়েছে জাগ্রত হয়েছে না, ইন্ডিয়ার সবাই জানে যে কালারপাত্র কী আছে, আমিও জানতাম না অ্যাকচুয়ালি। তো এটা এখন বহুত ভালো হয়ে গেছে, বা বাচ্চাদের ফিউচারও আছে আর কি। ফিউচার আছে, আপনি আগে বললেন আমার চাকরি হয়েছে। চাকরি হয়ে না, গেছে বছর তো 37 ন্যাশনাল গেমসে 9 জনের চাকরি পেয়েছে। আর কি লাগে, একটা মার্শাল আর্ট পড়াশোনা লাগে, মানে ডাক্তার ইঞ্জিনিয়ার বলে, যদি এটার সঙ্গে মার্শাল আর্ট সবচেয়ে বড় জিনিস আমরা ফিজিক্যাল ফিটনেসটা ঠিক থাকবে না, সঙ্গে আমরা করি না কি। আর খাদ্যাভ্যাস খুব সংক্ষেপে যদি আপনি, যেহেতু কোচ, ওকে জিজ্ঞেস করেছিলাম, মানে ডায়েটের কি কোনো ব্যাপার আছে? ডায়েটের অ্যাকচুয়ালি ব্যাপার নাই। অ্যাকচুয়ালি কী হয় দেখেন, আজকাল তো আপনি যদি বলেন স্টুডেন্টকে যে এইগুলো খাবে না, ওগুলো তো খাবে। তো এখন কী করতে হবে, মানে আপনি ফাস্টফুড বেশি খাবে না, আমি ডাইরেক্ট বলি, আগে বলতাম যে ফাস্টফুড খাবে না, এখন বলি দেখি আমি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মানে বললেও ওরা খায়। তখন কী বলি, যদি খাও কম খাও, বেশি খাবে না, আগে ডায়েটিং জিনিসগুলো খেতে হবে, মানে যেন আর মনে হয় দুধ খেতে হবে, বা যে বনবিটা যারা খায়, বা ফ্রুট খেতে হবে, ওইগুলো খাওয়ার পরে যদি খাও তো কিছু হবে না আমার মতে। কিন্তু হার্ডওয়ার্ক প্র্যাকটিস, হার্ডওয়ার্ক করলে ওইগুলো কিছু এফেক্ট আসবে। এখন যদি আপনি ডেইলি খান তো প্রবলেম আসে। তার জন্য এটা হলো নর্মাল যেটা আছে এটার মধ্যে দিয়ে আপনি মার্শাল আর্ট শিখতে পারবেন। ফিজিক্যালি স্ট্রং থাকে, ফাস্টফুডটা একটু কম খান, আর বাস যা আপনার মনে চায় খান। কেন বললে তো সময় মানবে না, খেতেই লাগবে, তো আপনি নিজের জন্য নিজে করতে হবে আর কি। তো রামজয় বাবু, রামজয় দাস এবং হেমন্ত দাস, তো আপনাদের দুজনকে আমি আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যে স্টুডিওতে এসছেন, আপনাদের ব্যস্ত সময় কিছুটা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন, এবং বিশেষ করে তোমার আগামী দিন আরও ভালো হোক। এবার ব্রোঞ্জ নিয়ে ফিরেছো, সামনের বছর সোনা নিয়ে আসবে, এই শুভেচ্ছা থাকলো তোমার জন্যে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখছিলেন আজকের এই খেলার জগৎ অনুষ্ঠানে এমন একজন খেলোয়াড়কে, যিনি হেমন্ত দাস, সম্প্রতি যেটা উত্তরাখণ্ডে 38তম জাতীয় গেমস হলো, সেখানে তিনি কালারিপাত্তুতে, যেটা ভারতীয় মার্শাল আর্ট আমরা বলতে পারি, সেটাতে তিনি 2টো ব্রোঞ্জ পেয়েছিলেন। এবং তার সঙ্গে এসছেন তার যে প্রথম জীবনের কোচ রামজয় দাস। তো তাদের দুজনের কাছ থেকে আমরা শুনলাম, এবং আশা করি আজকের এই অনুষ্ঠান থেকে আরও অনেকেই, বিশেষ করে যারা নতুন প্রজন্মে যারা এই অনুষ্ঠান দেখছেন এবং কালারিপাত্তুতে আসতে চান, আগ্রহী রয়েছেন, আপনাদের নিশ্চয়ই আজকের অনুষ্ঠান ভালো লাগবে, এবং এই অনুষ্ঠান থেকে আপনারাও আগামী দিনে কী করবেন তার একটা দিক নির্দেশ আপনারা পেলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। নমস্কার, ধন্যবাদ।